এখন মারামারির ধরনটাও পাল্টে গেছে, টেকনিক পাল্টে গেছে, সব পাল্টে গেছে। আমরা কষ্ট করে একসময় সত্যিকারের মারামারি করেছি, আর এখন সব পুলি দিয়ে মারামারি হয়। শুধু সংলাপ বললেই অভিনেতা হওয়া যায় না, এইগুলো ভেতরের ব্যাপার। কিন্তু আমাদের সময় যখন পুরনো ছবিতে আমি বলছি, তখন তো নেগেটিভে কাজ হতো এবং হাই কস্টলি সব নেগেটিভ। তো সেখানে আমাদের ভীষণ ভেতরে ভেতরে একটা এনজি হয়ে গেল, ডিরেক্টর মাথা খেয়ে ফেললো। মঞ্চ আমার প্রথম ভালোবাসা। তবলাটা ওই শিখতে হয়েছিল বাধ্য হয়ে, কারণ আমাদের বাড়িতে আমার মা সেতার বাজাতেন, দিদি ক্লাসিক্যাল গান গাইতেন, রাগাশ্রয়ী গান। মুক্তির প্রজন্মের নতুন ছেলে মেয়েদের দুলাল লাহিড়ীর পরামর্শ। আমি দেখতে পেলাম দরজাটা, কালো দরজাটা খুললো, একটা ঢলা পাজামা, এত বড় একটা পা নামলো, যেমন টিলটাপ হয় ক্যামেরা, আমারও চোখটা টিলটাপ হলো। দেখলাম অজিতদা গিয়ে ধরলো দরজাটা, অজিতদা বন্ধ করে দিল। কারো হাত ধরা ধরে নিয়ে কিছু বুঝতে পারলাম, তার স্টেপিং দেখে একদম ড্রাঙ্ক, ফুল ড্রাঙ্ক। আমি ভেতরে ভেতরে ভাবলাম, এই লোকটা, এই মানুষটা অভিনয় করবে কি করে, আলমগীর। আমি হ্যান করেছি, ট্যান করেছি, অমুক করেছি, তমুক করেছি, এগুলো আমার মনে হয় না, এগুলো আমার আসে না মনে। বর্তমানে কী করছি এটাই আমার কাছে সব থেকে বড়। কিন্তু একটা সময় যে কুকুর ঘুরে বেড়াতো NT1 স্টুডিওতে, সেই কুকুর তাড়িয়েছেন অঞ্জন চৌধুরী, স্বপন সাহারা। আজকে তারা সবাই সেই কুকুর সরিয়ে পরিষ্কার জায়গায় শুটিং টুটিং করতে পারছে। যে এখন যারা শাসকে আছেন তারা অসাধ্য করেছেন এই টেকনিশিয়ান স্টুডিওটাকে নিয়ে, কি যে বিউটিফুল করেছেন পরিবেশ, সমস্ত কিছু। এই মারা যাওয়া, হেরে যাওয়া মানুষগুলো হয়ে হিরোদের মারা যাওয়াটা কি, আমি অনেক পাপ করেছি, আর করবো না। এখন থেকে আমি একটু অন্যরকম হব। আগে সব ভালো ছিল, এখন কিছু হচ্ছে না, এটা আমি বিশ্বাসই করি না। যুগের সঙ্গে সঙ্গে, সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু পাল্টাবে। মানুষ পুরনো হয়ে গেলেও সময়ের সঙ্গে সঙ্গে তাকে চলতেই হবে। আমি অভিনয় ছাড়া কিচ্ছু পারি না। আমি একটা ডিম ভাঙতে পারি না, আমি একটা চায়ের জল গরম করতে পারি না। আমার যেটুকু পারি সেটা হচ্ছে সামান্য একটু, বেশি না, সেটা হচ্ছে অভিনয়। আর পর্দায় ওনাকে বলতে শুনেছি, ভোটে কিভাবে জিততে হয় আমি জানি। ওগো যা পেয়েছি সেইটুকুতেই খুশি আমার মন। নমস্কার, আমি স্বরূপ দত্ত, আর আপনারা দেখছেন টলিউড ফোকাস কলকাতা সিনেস্বরূপ। সিনেস্বরূপে আজ আমার যিনি মাননীয় অতিথি আছেন তার সঙ্গে পরিচয় করে দেওয়ার আগে ছোট করে দু একটা কথা বলেন। তো আজ থেকে 42 বছর আগে যদি পিছিয়ে যাই, 1983 সাল। 1983 সালের 29শে জুলাই, তখনও মোহনবাগান রত্নদেয়ার রেয়াজ তৈরি হয়। কিন্তু তখন 29শে জুলাই 1983 সালে একটি ছবি প্রকাশ পেয়েছিল, ছবি রিলিজ করেছিল, মুক্তি পেয়েছিল, নাম ছিল শৃঙ্খল। আপনারা অনেকেই দেখেছেন। আর যারা গান শুনতে খুব পছন্দ করেন, অমিত কুমার সেই সময় খুব ভালো গান বম্বেতে ভালো গান গাইছেন, কলকাতা শহরে এসে বাংলায় ভালো গান গাইছেন। শৃঙ্খল ছবিতে কয়েকটা গান ছিল, বড় বড় হিটও ছিল, মানুষ মুখে মুখে গাইতো, গানগুলো খুব ভালো। তো সেই শৃঙ্খল ছবিতে আত্মপ্রকাশ না হলেও ভিলেন হিসেবে, খলনায়ক এরকম খল চরিত্রে আত্মপ্রকাশ করেছিলেন শ্রী দুলাল লাহিড়ী। সবুজ বলছিলাম, এভারগ্রিন তো বটেই, একদম চিরসবুজ মানুষ। তিনি আজ রয়েছেন আমাদের অনুষ্ঠানে। নমস্কার। হ্যাঁ, নমস্কার। নমস্কার। এই চিরসবুজ বয়স বাড়ছে, আপনাকে শারীরিকভাবে খুব স্লিম, ঝরঝরে, তরতাজা এমন লাগে। এর পেছনে এ নিয়ে বেশি বলবেন না, শরীর নিয়ে। এইমাত্র ভালো দেখছেন, এইমাত্র খারাপ হতে পারে, মোটামুটি ঠিক আছে, বলুন। ঈশ্বর করুন আপনি সবসময় ভালো থাকুন। তো এই আবির বসুর শৃঙ্খলে কোন কোন শেকলে জড়িয়ে পড়লেন? ওই একটাই শেকল তখন আমাকে আত্মপ্রকাশ হয়েছিল, সেটা হচ্ছে নেগেটিভ বলুন, ভিলেন বলুন, এইরকম চরিত্রে, খলনায়ক বলুন, সব একই, নেগেটিভ, ভিলেন, খলনায়ক, সেরকমই একটি চরিত্র আমার কাছে অফার এলো, করলাম। তার আগে তো কখনো ভিলেন টিলেন করিনি। হ্যাঁ, একটা দুটো ছবি তার আগে করেছি, আশুদূরবাবুর কি যেন নাম, অভিশপ্ত ফুলসজ্জা এরকম কিছু একটা হবে,
সেখানে একটা নর্মাল ক্যারেক্টার, কিন্তু এখান থেকে আবিরের সঙ্গে আমার পরিচয় ছিল তপন সিনহার অ্যাসিস্ট্যান্ট বলে। ওদের বললাম আমি একটা ছবি করছি, আপনাকে করতে হবে। করো, বলুন, আমরা তো করবার জন্যই বসে আছি, পয়সা দেবে করবো, দ্যাটস ইট। 9 মতো পড়ছেন, 9-10 পড়ছেন, স্কটিশে পড়ছেন, অভিনয় করতে ইচ্ছে করছে, নাটক করছেন, আবার বাড়িতেই রেয়াজ, আপনার মা সেতার বাজাচ্ছেন, এক বোন খেয়াল শিখছেন। মিউজিক্যাল বাড়ি আমাদের। ঠিক। বাবা বললেন যে আমি তো বলছি বাইরে থেকে বারবার আনতে পারবো না, তোমাকেই তবলাটা শিখতে হবে। সেই দুলাল ওই ছোট্ট বেড়ে ওঠার দিনগুলোর ওর কি মনে হচ্ছে সে তবলাটা খুব মন দিয়ে বাজাবে, অভিনয়টা তার বেশি ভালো লাগছে, কি মনে হচ্ছিল ওই দিনগুলো? না, তবলাটা ওই শিখতে হয়েছিল বাধ্য হয়ে, কারণ আমাদের বাড়িতে আমার মা সেতার বাজাতেন, দিদি ক্লাসিক্যাল গান গাইতেন, রাগাশ্রয়ী গান, ছোটো বোন কত্থক নাচতেন বিরজি মহড়ের কাছে। তো এতগুলো ডিপার্টমেন্টের সঙ্গে প্রত্যেকের জন্য যদি আলাদা তবলচি আনতে হয়, বাবা ফতুর হয়ে যাবে। বলো তুমি তবলাটা শেখো যাতে সবার সঙ্গে একটু বাজাতে পারো। সেইটাই তবলার হাতে খড়ি। তারপর থেকে এদের সঙ্গে বাড়িতে সবার যখন গান বাজনা হতো, বসতে 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 আস্তে আস্তে হাতটা দুটো রক্ত হলো। তারপরে ভাই তবলা বাজিয়েছি, অনেক দিনই বাজিয়েছি, প্রফেশনালি বাজিয়েছি, অনেক দিনই বাজিয়েছি তবলা। তবলা ভালো লাগতো। আর একটা কথা জানবেন, যে কোনো বড় শিল্পী, সে ভোকালিস্ট হোক, সেতারিস্ট হোক, সরদিয়া হোক, এরা জীবনে প্রথম তবলা শেখে। তালটা করায়ত্ত করতে গেলে তবলাটা ভীষণ দরকার। এবং পরবর্তীকালে তারা হয়তো কেউ তবলচি হয়ে ওঠেনি, কিন্তু তাদের খুব হেল্প করতো তবলার নানা রকম সব দাদরা, কাহরবা, ঝাপতাল, একতাল, কেওড়াতাল, এসব যেগুলো জানার দরকার ছিল বলেই তারা তবলাটা প্রথম জীবনে শিখতো। তো ওই তবলাটা শিখলাম, কিন্তু কন্টিনিউ করা হয়নি আর কি। নানা রকম অন্যান্য প্রফেশনাল কাজকর্ম আসতে শুরু করলো, তবলাটা আস্তে 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 নিভতে নিভে গেল আর কি। একদম নেবেনি, কখনো কখনো বসি বাজে, বাড়িতে অনুষ্ঠান হলে বসি। জীবনের সুরতাল ছন্দটা সেদিনই বাধা হয়ে গেছিল শুরুর। না 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 না, বাধা কিছু হয়, সে তো এখনো আছে। কি সুরতাল চলে গেলে অভিনয় করবো কী করে? অভিনয়টা তো তালই, অভিনয়টা সারগাম, সা থেকে সা। আপনি কোন সারগামে খেলবেন? সুরতাল বাদ গেলে একটা অভিনয়ের জীবন অনেক কিছু বাদ চলে যায়। সুরতাল থাকতেই হবে। ভালো অভিনেতা হওয়ার জন্য সুরতাল থাকাটা খুব জরুরি। অবশ্যই, মানে মিউজিক্যাল সেন্সটা দরকার। তার মানে তাকে দাদরা জানতে হবে, কারবা জানতে হবে নয়, হি হ্যাজ টু লাভ দ্য মিউজিক। সুরতালটা তো মোটামুটি তখন থেকে আয়ত্ত হয়ে গেল। আর গন্ধ বিচার করার ক্ষমতা, মানে আমাদের এই বৃষ্টি পড়লে, মরশুমের প্রথম বৃষ্টিতে আমরা বলি মাটির সোদা গন্ধ, আমাদের মন প্রাণটা জুড়িয়ে যায়। দুলাল লাহিড়ী আজ এই বয়সে এসেও সে প্রত্যেক দিন মঞ্চে ওঠার আগে তার ওই মঞ্চের গন্ধ নাকে আসে। এটা কিভাবে? আর সেই শুরুর দিনের প্রথম ঘ্রাণ পেলেন যেদিন, আজও মনে আছে। ওইটা ভেতরে না ঢুকলে তো মঞ্চে অভিনয় করা যাবে না। মঞ্চের যে একটা গন্ধ আছে, কেউ কেউ পায়, কেউ কেউ পায় না। যারা পায় তারা বুঝতে পারে, ভেতরে ঢুকতে পারে। ওটা তো আলাদার কোনো ব্যাকরণ হয় না, মঞ্চের গন্ধটা। আমি বুঝতে পেরেছিলাম, সেটা এখনো বয়ে বেড়াচ্ছে, মঞ্চের গন্ধ। মাননীয় দর্শক, কখনো কি মনে হচ্ছে যে এটা কি শ্রী দুলাল লাহিড়ী শুধু বলার জন্য বলছেন, এই গন্ধটা সত্যি অনুভব করেন, নাকে পান, মনে পড়ে তার? বৃষ্টির গন্ধ পাই তো আমরা, তো এই একই রকম। এই প্রত্যেকটা মঞ্চে ওঠেন, গন্ধগুলো কি আলাদা আলাদা হয়ে যায়? গন্ধ, প্রত্যেকটা পাতার গন্ধ, সমস্ত জিনিসের মধ্যেই গন্ধ আছে। তো আমি যে জিনিসটা বেশি কনসেন্ট্রেট করছি, তার গন্ধটা তো আমাকে নিতে হবে। অভিনয় জগতে যারাই এসছেন এই বাংলাতে, বিভিন্ন জগতে, আমি বাংলার কথাই বলি, খুব কম মানুষেরই এমন হয় যে প্রথম দিকে জীবনের অভিনয় করবেন মঞ্চে, সেই মঞ্চটা তার জ্যাঠামশাইয়ের। আপনি অন্তত এদিক থেকে ভাগ্যবান যে এরকম একটা প্ল্যাটফর্ম পেয়েছিলেন, যে তার কাছে গিয়ে বলতে তো পেরেছিলেন যে আমি অভিনয় করতে চাই, আমরা অভিনয় করতে চাই, এই মঞ্চটা ব্যবহার করতে চাই। হ্যাঁ, এটা বটে। স্কুল লাইফ থেকে শুরু হয়েছিল। তো সে স্কুল থেকে আস্তে আস্তে কলেজ থেকে ইউনিভার্সিটি, তারপরে আস্তে আস্তে কখন যে প্রফেশনাল হয়ে গেলাম নিজেও জানি না। মানে পড়াশুনো করতাম, তো
ওই চার্টার অ্যাকাউন্টেন্সিও পড়তাম। তার আগেই আমি চলে এসেছি থিয়েটারে, মঞ্চে একটা দুটো ছবিও করছি। তো এই পরীক্ষা যখন দেবো, ইন্টার পরীক্ষা, তখন রাত জেগে পড়তে হতো, সারাদিন রিহার্সাল করে এসে রাত জেগে পড়তে হতো। ওই মোটা অ্যাকাউন্টেন্সি বইটা টেবিলের উপর নিয়ে তার উপরে স্ক্রিপ্টে পাঠ মুখস্থ করছি। রাত্রি 3টে 3:30 বেজে গেছে। পেছন থেকে দেখলাম একটা হাফ অ্যাকাউন্টেন্সি বইটা তলার থেকে সরিয়ে দিয়ে স্ক্রিপ্টটা রেখে বলে, এটা পড়ো, এটাতে কনসেন্ট্রেট করো, আর তোমার ওটা কনসেন্ট্রেট করে লাভ নেই। ওই আমার প্রেরণা, আমার বাবা। তো বুঝছেন, ভালোবাসতেন, সমর্থন ছিল, তার জন্যই হয়তো করতে পেরেছি কতটুকু জানি না, করছি। ওনারা কেউ অভিনয় করতেন? অভিনয় শুনেছি, আমাদের দেশের বাড়িতে ওনারা অভিনয় করতেন। পরবর্তীকালে আমার সঙ্গে উনি অভিনয় করেছেন, বৈকুণ্ঠ রুল করেছেন, কাবুলিওয়ালা করেছেন। আমাদের পারিবারিক যে সমস্ত নাটক করতাম তাতে করেছেন, বাবা, কাকা, মাসি, মেসোরা সব। এসব অন্য জীবন ছিল। ছুঁয়ে গেলেন সেই শুরুর দিন। শুরু তো খুব ছোট থাকলেও সেটা পাবনাতে, সুচিত্রা সেনের সেই অর্থে প্রতিবেশী। ওটা কোনো ম্যাটার না, সুচিত্রা সেনের বাড়ির পাশে ছিল, ওটা কোনো ম্যাটার না। এই অনেকেরই থাকে, তার জন্য আলাদা আমার অভিনয় কিছু আকর্ষণ একদমই না। ওই বলায় পাবনায় থাকে না, পাবনায় তো সুচিত্রা সেন থাকে না, থাকেন তো কী হয়েছে, আমাদের বাড়ির পাশেই থাকতেন। তখন আমি কোথায়, সুচিত্রা সেন কোথায়, সব তো মানে তখন তো আমরা কিছু বুঝতে পারিনি যে সুচিত্রা সেন। তখন আমি এতটাই ছোট, আমি তো কলকাতায় এসেছি বোধহয় 1.5 বছর 1.5 বছর। তো সেই সময় পরবর্তীকালে শুনেছি বাবাদের কাছে, দাদুর কাছে, হ্যাঁ দাদুকে তো আমি অনেক দিন দেখেছি, দাদুর কাছে শুনতাম যে সুচিত্রা সেনের ফ্যামিলি আমাদের গ্রামের, মানে পাশের বাড়ি, গ্রাম বলতে না, গ্রামের মধ্যে যেরকম পাশাপাশি বা সেরকম বাড়িতে ছিলেন। সেটা পরবর্তীকালে আর কি, তাতে কিছু আর যায় আসে না। এই অনেকেরই অনেক সুনামধন্য মানুষ আছেন বাংলাদেশে, তাদের পাশে থাকতেন। হ্যাঁ, আমাদের একটা গর্ব হয়, হ্যাঁ, পাবনা মানে সুচিত্রা সেন, পাবনা মানে আরও অনেক কিছু আছে, নট অনলি সুচিত্রা সেন। পরে কখনো ওখানে আর গিয়েছেন? হ্যাঁ, ওই যখন হলো, বাংলাদেশ ভাগ হলো, তখন গিয়েছিলাম, একবার দেখবার ইচ্ছে হয়েছিল। সে তো একটা বিশাল ব্যাপার। এটা ওই সবাই যাচ্ছে, একটা ম্যাটাডোরে উঠে পড়লাম, ওই করতে করতে ঢুকে গেলাম, মাঠ ঘাট গ্রাম, নদী নালা পেরিয়ে আস্তে আস্তে, সে অপূর্ব। আমাদের থাকতে দেয়নি, কোনো রকমে গেলাম, চলে এসেছিলাম। এই হ্যাঁ, আর একটা শুটিংও গিয়েছিলাম বাংলাদেশে, একটা ছবির, গরিবের রাজা রবীন্দ্র, এরকম কিছু হবে, সেই সুবাদেও একটু ঘোরা হয়েছে। ইচ্ছে আছে, খুব ইচ্ছে করে বাংলাদেশে যাই, ওখানকার ফিল্ম, এত ভালো ভালো ফিল্ম হয়, এত ভালো ভালো সিরিয়াল হয়, টেলিফিল্ম হয়। কোনোদিন যদি ডাক পাই নিজেকে ভাগ্য মনে করবো যে হ্যাঁ, ওরা ভালো হয়, খুব ভালো কাজ করছে ওরা, খুবই ভালো। জায়গায় বলুন, এই ডাকঘর, ক্লাস 9-এ পড়েন, স্কটিশে আর তেমন কিছু করার, পুজো আচ্ছা করার তো সেরকম ব্যাপার ছিল না, কিন্তু একটা নাটক মঞ্চস্থ করব, বন্ধু বান্ধব মিলে ডাকঘর করব, নাটকই কেন, এরকম প্ল্যান কার মাথায় এসেছিল? বন্ধুদের আর কারণ আপনার? হ্যাঁ, আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে ছিলেন জগন্নাথ বসু, উর্মি ছিল, তারপরে আরও হিরু মুখার্জি, যার রঙ্গনা যার মালিক, এরকম সব ছিল, বিনোদ দে, সুকুমার গুপ্ত, সব স্কুলের স্কটিশ চার্চের। এরা মিলেমিশে একটা করলাম। পরবর্তীকালে এমন একটা নেশা পেয়ে গেল, আমরাই শেষকালে একটা দল তৈরি করলাম, নাট্যদল, শিল্পী যাযাবর থেকে আবার যখন আস্তে আস্তে বয়স বাড়লো, অভিজ্ঞতা বললো, তখন আর একটা দল করলাম, পাঞ্চজন্য। এই করতে 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 যত করবো তত অভিজ্ঞতা বাড়বে, সেইভাবেই করা। দুটো নাম সবসময়ই বলে থাকেন যেখানেই সুযোগ পান, মনোজ মিত্র মহাশয়, সৌমিত্র চট্টোপাধ্যায়। অবশ্যই বলেন যে মনোজ মিত্র আপনাকে গ্রামারটা শিখিয়েছে অভিনয় করার, সৌমিত্র চট্টোপাধ্যায় আপনাকে ডিসিপ্লিনটা শিখিয়েছেন। আচ্ছা, এই দুজন ছাড়া আর কোনো মঞ্চের মানুষ যার প্রভাব ছিল আপনার উপর প্রচন্ড? হ্যাঁ, অবশ্যই আছে গণেশ মুখার্জি আছেন, সত্য বন্দ্যোপাধ্যায় আছেন, রাঙা আছে, রাঙা মানে দিলীপ রায়। এদের সংস্পর্শে এসেছি, তাদের নিয়ে কাজ করেছি,
এই যে বিশাল ব্যাপার তাদের, না সেখান থেকে প্রচুর কাজ শিখেছি তাদের কাছ থেকে, জ্ঞানেদের কাছ থেকে অনেক কিছু শেখা। একটা হাঁটার উপরে, একটা ফুট স্টেপের উপরে একটা চরিত্র নির্ভর করে। এক একটা মানুষের হাঁটা এক এক রকম, হাঁটা দেখলে বুঝে যাবে না কী চরিত্র। এই সমস্তগুলো সব থিয়েটার থেকে শেখা। জ্ঞানেদা এরকম অনেক, সমিতদাকেও শিখিয়েছেন, আরও অনেককেই শিখিয়েছেন, অসাধারণ মানুষ। কিন্তু ঠিক আমাদের এতই মানে কি বলবো, এই সমস্ত মানুষদের মূল্যায়ন তো হয়নি। এরকম মানুষ বহু আছেন, তাদের মূল্যায়নও হবে না হয়তো। শেখর চ্যাটার্জি, কাদের কথা বলতো, এখনও সব অসাধারণ সব অভিনেতা এখন মঞ্চে সব তৈরি হচ্ছে, অসাধারণ অসাধারণ। অনির্বাণ একদিকে করছে, দেবশঙ্কর করছে, তথাগত করছে, করণ অর্ণ করছে, সব বিশাল অভিনেতা এরা মঞ্চের, আধুনিক মঞ্চের। কি অসম্ভব পরিশ্রম করে অভিনয় করে, বাপরে বাপ। আরও ভালো এগোচ্ছে, থেমে নেই, আরও উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে মঞ্চের। ভাগ্যিস আপনার সঙ্গে কথা বলছি, তাই কতদিন বাদে শেখর চ্যাটার্জির নামটা শুনতে পেলাম। যখন মঞ্চে অভিনয় করছেন শুরুর দিকের দিনগুলোয়, নিজে তো করছিনি, পাশাপাশি অন্যদের নাটক দেখতে যাচ্ছেন, অন্যদের থিয়েটার দেখতে ভীষণ যাচ্ছেন। দেখি, ভীষণ। আরে বাপরে, নাটক তো আমি ভীষণ দেখি। আমি গতকালও নাটক দেখেছি, সিজার, অসাধারণ। এখন যে সমস্ত নাটকগুলো হচ্ছে, তো আমি তো যাদের সঙ্গে অভিনয় করি প্রত্যেককে বলি যে নাটক দেখো, না দেখলে শিখতে পারবে না। শুধুই রিহার্সাল দেবো, অভিনয় করবো, তাতে অভিনয় শেখা যায় না। একটা অবজারভেশনের মাধ্যমে তোমাকে শিখতে হবে। এই চরিত্রটা কেন এত ভালো করছে, কী প্লাস মাইনাস আছে, ভালো লাগছে না, এইগুলো তোমাকে বিচার করতে হবে নিজেকে। সেই জন্যই নাটক দেখার দরকার, ছবি দেখা দরকার। আমরা যারা ছবি করি, আমরা ভীষণ ছবি দেখি। বাড়িতে থাকলে ওটিটি প্ল্যাটফর্ম, বিদেশি ছবি, মুভি, হ্যান ত্যান, ল্যান্ডসগেট, যা যা আছে আমার, সেগুলো দেখি ভীষণ। অবসর সময় ভীষণ দেখি, ভীষণ। সময় নষ্ট করি না, এবং নাটক তো আরও বেশি দেখি, কারণ ওটা আমার কাছে সব থেকে, মঞ্চ আমার প্রথম ভালোবাসা। আপনি কখনো অবচেতন মনে অবসর সময়, যদিও বড় কম হয়, এরকম ভেবেছেন, অনেকগুলো দশক তো নাটক করলেন, থিয়েটার করলেন, ধরে নিলাম 6-এর দশক থেকে, 6-এর দশকের শেষের দিক থেকে আপনি করেন, ওই দশকগুলোয় কে সব থেকে ভালো ছিল, আপনার কাকে ভালো লাগতো সব থেকে, এরকম কখনো? কোন দশকের কথা বলছেন? 6-এর দশকের শেষ, বা 7, 8, 9? এই মানে সেটাগুলো তো ধরুন আমাদের প্রথম দিকে যে নাটকগুলো আমরা দেখতাম, তখন তো গ্রুপ থিয়েটার এতটা হয়নি, প্রফেশনাল স্টেজ। তখন প্রফেশনাল স্টেজ অন্যতম একটা প্রধান স্টেজ ছিল স্টার। সমস্ত বিগ বিগ স্টারেরা স্টারে অভিনয় করতেন, তাদের অভিনয় দেখতাম। পাশাপাশি রঙ্গমঞ্চ, সরকারিনা, রঙ্গনা, বিশ্বরূপা, বিজন থিয়েটার, বৃহস্পতি, শনি, রবি এবং ছুটির দিন, যে কী অসম্ভব ভালো। তো সেইখানে যে তাদের অভিনয়গুলো দেখতাম, এবং আমি তখন প্রফেশনাল স্টেজে, মানে ছোটোবেলা থেকেই নাটকের উপরে একটা নেশা ছিল। এই বাবা মা খুব প্রায় প্রতিটি শনিবার রোববার এই প্রফেশনাল স্টেজে নাটক যেতে যেতেন, আর প্রায় বাধা নিয়ম ছিল বাবার। তো তখন আমি কলেজেও আসিনি, ওই বাবার হাত ধরে একদিন আমি যাবো তোমাদের সঙ্গে নাটক দেখতে। তো সেই রাস্তার মধ্যে প্রায় ফেলে মার, অথচ নাটক দেখবো না, যাও গিয়ে পড়াশোনা করে সব। তো তারপরে যে একটা যে ওই ছিল জানার আগ্রহ, যে বাবা মা কিসের নেশায় যায়, কিসের নেশায় বাবা মা শনি রোববার থিয়েটার দেখতে যায়। ওই পরবর্তীকালে বুঝতে পেরেছি যে সেই নেশাটা আমার মধ্যে ঢুকেছে নাটক দেখার, এবং তাতে অভিনয় অনেক শিখতে পারি, বুঝতে পারি। সেটা আপনাকে নিজে বুঝতে হবে। আশার নেশা। মাননীয় দর্শক, এক লাইন বলতে ইচ্ছে করছে, ওই প্রফেশনাল থিয়েটার যে কথাগুলো সিদুল আল্লাহি বলছিলেন, যেন ওই আজকের ডেটে আইপিএল হয় না, ক্রিকেটে, ফুটবলে আইএসএল হয় না, অনেকটা তো তেমনই। সমস্ত অভিনেতারা সারাদিন অভিনয় করলেন, যার যা কাজ ছিল, আবার বিকেলের পর সবাই আলাদা আলাদা দল করে প্রত্যেকটা অসাধারণ, ভাবা যায় না, সকাল থেকে রাত পর্যন্ত অভিনয়ের মধ্যে সারাদিন সব এদিক ওদিক স্টুডিওতে সব ছড়িয়ে আছে, শুটিং করছে। আর সব থেকে মজার করতে হচ্ছে যে তখনকার দিনে প্রডিউসাররা, আমরা যারা নাটক করতাম সব, ভানুদা, জহরদা, জহর গাঙ্গুলি, এনিবডি, প্রডিউসাররা কিন্তু সেই ডিরেক্টরকে বলে দিত, এর কিন্তু নাটক আছে, একে দেরি করবে না, ছেড়ে দিতে হবে। কতখানি ভালোবাসা ছিল সে সমস্ত প্রযোজকদের। সারাদিন ধরে শুটিং করছি, তারপর সবাই ছড়িয়ে পড়ছি থিয়েটারগুলি ওইখানে কর্নওয়াল স্ট্রিটে। কেউ চলে যাচ্ছি রঙ্গনা, কেউ চলে যাচ্ছি স্টার, কেউ সরকারিনা, কেউ বিজন, কেউ রঙ্গমোহন।
ভাবা যায় সকাল থেকে আরম্ভ করছি অভিনয়, একটা সময় অভিনয় করছি ইন ফ্রন্ট অফ ক্যামেরা, দিনের শেষে অভিনয় করছি বিহাইন্ড দ্য ক্যামেরা। এই দিনগুলো নষ্ট হয়ে গেল কি করে কলকাতা শহরে? কেন বন্ধ হয়ে গেল এগুলো? এর অনেক কারণ আছে, এত শর্ট টাইমে বলা যাবে না। মূল কারণ কি হচ্ছিল যার জন্য? আমার যেটা মনে হয় ব্যক্তিগতভাবে যে আমরা যারা প্রফেশনাল স্টেজে নাটক করতাম, ভালো ভালো নাটক সৌমিত্রদা থেকে আরম্ভ করে জ্ঞানেদা সবাই করতেন, শেষের দিকে গিয়ে প্রফেশনাল থিয়েটারগুলো একটা 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 ব্যবসায়িক থিয়েটার, মানে চরম ব্যবসায়িক থিয়েটার আরম্ভ হয়ে গেল। যে সাহিত্য থেকে নেওয়া গল্পগুলো হতো, সাহিত্য থেকে নেওয়া চিত্রনাট্য হতো নাটকের জন্য, সাহেব বিবি গোলাম, একাদশ শতক, ডাউন ট্রেন এবং কত সেতু, এইগুলো বন্ধ হয়ে গেল। তার পরিবর্তে যেগুলো এলো আফটার এইসব ক্যাবারে ড্যান্স ফ্যান্স হ্যান ত্যান সব যেগুলো হয় আর কি, সব সেই সমস্ত নাটকের তাদের প্রযোজকরা মূল্য আমাদের বেশি পয়সা, এবং সব থেকে তারও একটা কারণ বলে আমার মনে হয় যে এই সমস্ত নাটকগুলো তখন আমাদের মূল টার্গেট ছিল নাটকের গ্রাম বাংলা, টার্গেট অডিয়েন্স ছিল। এবং আমরা দেখতাম সেই সমস্ত গ্রামের মানুষরা সব বাসে করে আসতেন, বাসে করে এসে শনিবার আসতেন ভিক্টোরিয়া, তোমার চিড়িয়াখানা, মিউজিয়াম, এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড দেখে ঘুরে তারা এসে বসতেন নাটক দেখতে, নাটক দেখে পরের দিন চলে যেতেন। এই অডিয়েন্সটাকে আমরা মিস করলাম, কারণ পরবর্তীকালে দেখতে পেলো যে তারা, আরে আমরা এত দূর খেটে খুঁটে ওনাদের এখানে আসছি কেন, ওনারাই তো আমাদের উঠোনে নাচতে যাচ্ছেন। সেই দর্শকটাকে আমরা হারালাম। সব ক্ষেত্রেই ছবির যে ব্যাপকতা, সাফল্যের যে ব্যাপকতা, একটা গ্রামের মানুষ আপনাকে কিংবা ছবি যতক্ষণ মেনে নিচ্ছে ততক্ষণ আপনার প্রযোজকের পয়সা আসা খুব মুশকিল হয়ে যেত। সেই টার্গেট অডিয়েন্স ওটা ছিল। এখন হয়তো ছবির এখন অনেক দিক থেকে রেভিনিউ আসার রাস্তা আছে, শুধু অডিয়েন্স নয়, শুধু কালেকশন নয়, দেয়ার আর ভেরিয়াস ওয়েজ রেভিনিউ আসার, সেটা যখন ছিল না। যে তখন টার্গেট ছিল মানুষকে দেখতে হবে সিনেমা হলে এসে, এবং সেই মানুষ কারা? গ্রামের মানুষ। আজও গ্রামে গঞ্জে গেলে হই হই করে সব এসে যায়, ও কী সব ছবি করেছে। না, এই ছবি এখনও ভালো হচ্ছে, খুবই ভালো হচ্ছে, কিন্তু সেই প্রত্যন্ত মানুষদের কাছে আমরা পৌঁছতে পারছি কোথায়? যেভাবে পৌঁছেছিলেন তনুদা, অঞ্জন চৌধুরী, হ্যাঁ, তারা আমাদের ফিল্মকে খুব একটা উঁচু জায়গায় নিয়ে যাননি, কিন্তু একটা সময় যে কুকুর ঘুরে বেড়াতো NT1 স্টুডিওতে, সেই কুকুর তাড়িয়েছেন অঞ্জন চৌধুরী, স্বপন সাহারা। আজকে তারা সবাই সেই কুকুর সরিয়ে পরিষ্কার জায়গায় শুটিং টুটিং করতে পারছে। এটা এখন যারা শাসকে আছেন তারা অসাধ্য করেছেন এই টেকনিশিয়ান স্টুডিওটাকে নিয়ে, কী যে বিউটিফুল করেছেন পরিবেশ, সমস্ত কিছু, যে কমফোর্ট সিচুয়েশনের মধ্যে এখন শুটিং হয়, আগে তো আমরা তা করতে পারতাম না। আমরা দেখেছি মানিকদাকেও সেই NT1 স্টুডিওর দেওয়ালের ধারে ইউরিন করতে, ছিল না কিছু টয়লেট ল্যাবরেটরি এসব। তো এখন এই সরকার আসার ফলে সেগুলোর প্রভূত উন্নতি হয়েছে। মাননীয় দর্শক, দীর্ঘদিন বাদে এই লাইনটি কাউকে বলতে শুনলাম। দুলালেরই বলছিলেন যে সত্যি এই আজকের ডেটে আমরা দেখতে অভ্যস্ত, ওই ব্রিগেডে সভা হয় আর গ্রামের মানুষরা এসে একটু ভিক্টোরিয়া অন্য জায়গাগুলো ঘুরে টুরে দিনের শেষে বাড়ি চলে যায়। এমনটা ছিল না। এই শনিবার বা রবিবার দিন গ্রামের মানুষগুলো এসে গোটা কলকাতা শহরটা ঘুরে, গ্রাম, শহরতলি, মফস্বল, তারপর থিয়েটার দেখে বাড়ি ফিরতো। সেই দিনগুলোর কথা মনে পড়েলো। আচ্ছা, এই যে বন্ধ হলো সেরকমভাবে, এটা কি আপনাদেরকে যাত্রার দিকে এগিয়ে নিয়ে গেল, যে যাত্রাপথে? হ্যাঁ, মানে ওই কী হতো, ওই যে প্রফেশনাল বোর্ডের যে নাটকগুলো আমরা করতাম এই শেষের দিকে, এগুলো যখন ধরুন আমরা তো বৃহস্পতি, শনি, রবি হলে করতাম এবং ছুটির দিন, পরবর্তীকালে শনিবারও ডবল শো হতে আরম্ভ করলো, এবং এই যে সোম, মঙ্গল, বুধ, শুক্র আমাদের অফ থাকতো, এই প্রযোজকরা তখন সোম, মঙ্গল, বুধ, শুক্র বাইরে কল শো নেওয়া আরম্ভ করলো। এবং সেই কল শোগুলো এত মঞ্চ তো নিয়ে যাওয়া যেত না, তখন সেটার একটা অদ্ভুত নাম হলো ওয়ান ওয়াল থিয়েটার। তা না যাত্রা, না থিয়েটার, না কিছু একটা, পেছনে একটা কালো কাপড় দিয়ে 3 দিক খোলা মঞ্চ, এটা যাত্রাই আমি মনে করি। ওয়ান ওয়াল বলে কিছু হয় না। তো সেইখান থেকে একটা যখন ওয়ান ওয়াল মঞ্চ হলো, আমরা না অনেকেই করেছে ওয়ান ওয়াল মঞ্চ তখনকার দিনে, সে সমস্ত থিয়েটারগুলো প্রফেশনাল বোর্ডের, এগুলো কিন্তু অদ্ভুত সাড়া পাওয়া যেত এবং প্রচুর মানুষ দেখতো। সেখান থেকে আস্তে 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 যাত্রার থেকে অপর আসতে আরম্ভ করলো যে আপনারা তো পারেন, বলেন যে যাত্রা করতে পারবেন না,
এবং পরবর্তীকালে যাত্রা করতে গিয়েও আমি প্রচুর মানে সম্মানিত হয়েছি, জনপ্রিয় হয়েছে সেসব পালা। আমার গান যাত্রা অসাধারণ হয়েছে, মানে নিজের মুখে বলছি না, যে কোনো যাত্রার লোককে জিজ্ঞেস করলেই বোঝা যাবে যে আমি যখন যাত্রা কয়েক বছর 6-7 বছর টানা করেছি, বড় বড় যাত্রা প্রযোজক, ভীষণ আনন্দ পেতাম যে ওই 20-25 হাজার, 10-15-20 এক এক জায়গায় একরকম, মানে কোথাও তো প্যান্ডেল মানে ফেন্সিং ভেঙে দিতে হতো, মানে এরকম অনেক ঘটনা ঘটেছে। যে একটা ধরুন একজন অভিনেতা, সে একটা ক্যামেরার সামনে অভিনয় করছে, দেখতে পাচ্ছে না কত লোক, তাকে একটা কী বলবো ভেবে নিতে হচ্ছে যে একটা হলের মধ্যে কত লোক, হাজার লোক আমার অভিনয় দেখছে, কিন্তু আমি অন স্পট স্টেজে দাঁড়িয়ে দেখছি 20,000 লোক আমার অভিনয় দেখছে এবং তারা আমাকে অ্যাকসেপ্টেড, আমি সেই মঞ্চে অ্যাকসেপ্টেড। এটা যে কতখানি উন্মাদনার। তারপরে যাত্রার একটা ব্যাপার হচ্ছে, একটা সিন এনকোর, হাততালি ফাততালি তো খুবই হয়, যেখানে হাততালির দরকার নেই সেখানেও হাততালি হয়, এরকম হয়। তো এই জিনিসগুলো তো এর কোনো বিকল্প নেই। ওই যে উন্মাদনা, ওই যে 20,000-15,000 লোকের সামনে বসে অভিনয় করে যাচ্ছি, গান করছি, তারা অ্যাকসেপ্ট, দে আর নট লিটারেট পিপল, তারা কোনো লিটারেট পিপল নয়, তারা গ্রামের চাষা, চাষি, তাঁতি, কামার, কুমোর, ধোপা, এদের সামনে অভিনয় করছি এবং তারা সারাদিন পরিশ্রম করার পরে ওই রাত্রি 10টা থেকে যাত্রা, সারা রাত ধরে যাত্রা দেখছে। কতখানি তাদের মধ্যে এটা বিনোদনমূলক এবং কতখানি আমরা কলকাতা শহর থেকে গিয়ে ওদেরকে সেটা দিতে পারছি। এবং এখন যাত্রা হচ্ছে, তাও অসাধারণ যাত্রা হচ্ছে সব, বিশেষ করে কাকলি, অনন্ত থেকে আরম্ভ করে, মানে যাত্রা গ্রামের মানুষদের কাছে একটা সবথেকে বড় বিনোদন বলতে পারেন, যে এরা যাত্রা পেলে আর কিছু চায় না। তো সেই সময়টা আমি খুব ভাগ্যবান যে প্রচুর যাত্রা করেছি। যাত্রার ধকলটা নিতেন কিভাবে? ধকল কিছু নয়, ধকল টকল ওগুলো সব হয়ে যায়। ধকল মনে করলেই দৌড়ে বাবা এইগুলো মনে করলে হবে না, নামতে হবে মাঠে নামতে হবে, সেখানকার পরিস্থিতি দেখে চলতে হবে। ধকল কিছু নয়, আমার থেকে কত বেশি ধকল করে অনেকে। বেশ কয়েক বছর ছুটিয়ে যাত্রা করেছেন, আর থিয়েটার তো শুরুর দিন থেকে আজ অবধি করে যাচ্ছেন। এই সূক্ষ্ম দুটোর ডিফারেন্সটা কি? আমার কাছে এই যে বিভিন্ন মাধ্যমগুলো আছে, তার একটা আমি নিজের কাছে বিশ্লেষণ করেছি। সেটা হচ্ছে যে ধরুন ফিল্মে যে অ্যাক্টিংটা, যদি আপনি একটা পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকেন, একটা ঢিল ছুড়লেন, মানে ফিল্মের অ্যাক্টিংটা আগে আসছে, সেখান থেকে আলতো একটা ঢেউ চলে গেল, এবার আর একটু বড় দিঘিতে গেলেন, সেখানে আবার একটা বড় ঢিল ছুড়লেন, ওই যে পুকুরের ঢেউয়ের থেকে ওই বড় দিঘির ঢেউটা আরও বেড়ে গেল, দ্যাট ইজ কল্ড থিয়েটার। এবার আপনি সমুদ্রে গেলেন, সমুদ্রে একটা বড় চাঁই ফেললেন আর উত্তাল ঢেউ দিয়ে চলে গেল, দ্যাট ইজ যাত্রা। এটা আমার কাছে মনে হয় থিয়েটার, ফিল্ম এবং যাত্রা। এই বিশ্লেষণটা কি দর্শকের নিরিখে হলো? অবশ্যই। আপনি যদি এখন ফিল্মে এসে যাত্রার অ্যাক্টিং করেন তাহলে তো চলবে না। আপনি কোন মাধ্যমে করছেন সেটা তো আপনাকে জানতে হবে, সে বোধটা আপনার থাকতে হবে। তবে এটাও ঠিক যে আমাদের তথাকথিত মানে কথিত সমস্ত উত্তরসূরিরা যারা, অজিতেশদা, উৎপলদা, এরা কিন্তু থিয়েটারকে বেস করে সব মাধ্যমে কাজ করে গেছে, আমিও তাই। ওইটা মূল। উৎপলদার যে কি অভিনয়ের ভার্সেটাইল, মানে একদিকে উনি এই সমস্ত কমার্শিয়াল ফিল্ম করছেন, আবার একদিকে ভুবন সোম করছেন, পালঙ্ক করছেন, আরও সব অসাধারণ সব ছবি ভাবা যায়। সে সময় বোধ হয় শিবরাত্রির দিন সারা রাত উৎপলদা তো একই রাতে গোটা 3 থিয়েটার করতেন এবং যেগুলো অনেকটা করে ওনার রোল পার্ট থাকতো। হ্যাঁ, এই তো শিবরাত্রির দিন একটা অদ্ভুত ব্যাপার হয়েছিল, যেটা আমার দেখা একজন মহাপুরুষের দেখা মানে বহুদিনের বাসনা ছিল। ওই শিবরাত্রির দিন না সব হলে, এই রঙ্গমহল বলুন, বিশ্বরূপা বলুন, রঙ্গনা বলুন, এইগুলোতে সবথেকে মানে ওই সন্ধ্যে থেকে ভোর 6টা, 6:30, 7টা পর্যন্ত থিয়েটার 4টে দল করতেন। এই সব কেউ দুর্গেশ নন্দিনী করছেন, কেউ আমাদের ছবিদা করছেন, আমাদের সেই বিখ্যাত নাটকটা ছবিদার, মানে সবাই, নরেশ মিত্তির, অর্ধেন্দু মুস্তাফি তখনকার দিনে। কিন্তু কেউ কোনো রিহার্সাল হতো না, কারণ এরা এত করেছে না, রিহার্সালের দরকার হয় না, ও মঞ্চেই যা হবে, টিকিট তো হাউসফুল হয়ে যায়। তো এইরকমভাবে তখন ছোটোবেলায় আমি তখন সবে একটু আধটু অভিনয় জগতে ঢুকেছি। আমাদের একজন মানুষ ছিলেন অজিত চট্টোপাধ্যায় রঙ্গমহলের, যিনি জহরদাকে জহর রায় করেছেন। তো উনি আমাদের ওই মানিকতলার আগে থাকতাম, অজিতদাকে বললাম, আমি একজনকে একটু দেখবো, কাকে, কারণ যে
ছবি বিশ্বাসকে। বলিস কি ছবি না, ও হবে না, ও বাপরে বাপ, ও সামনে কাউকে দাঁড়াতে দেয় না, ও চলে গেলে মুশকিল হয়ে যাও। না না, আমি দেখবই, তুমি একটু ব্যবস্থা করে দাও। আরে বীর আলমগীর, হ্যাঁ আলমগীর, বাপরে বাপ। তো এই করতে করতে আমারও ঘ্যানঘ্যানি কমে না। আমি তো বললো ঠিক আছে, তাহলে তুই এক কাজ কর, ওনার ওই আলমগীর হবে ভোর 3টের সময়, তুই তাহলে অনেক আগে এসে যা, আমি দেখি কি করে করা যায়। আমি চাক্ষুষ দেখতে চাস তো? আমি চাক্ষুষ দেখতে চাই মানুষটাকে, আমার আইডল, দেখতে চাই মানুষটাকে। বলো ঠিক আছে। তো এই রংমলে চলে গেলাম, গিয়ে তখন এই 8টা 8:30টার মধ্যে ছিল। আমার তো ভীষণ তা, যদি এসে পড়ে, যদি তাড়াতাড়ি এসে পড়ে, হয়তো বিছানায় শুয়ে আছে, ঘুমোবে, তবে সব করবে। আমি তো অধীর আগ্রহে তখন নাটকের দেখার সুযোগ পেয়েছি। জয়িতা বলেন তুই বসে নাটক দেখ, হলে আমি ডেকে নেবো। নাটক আর কি দেখবো, আমার তো মনে তখন কিউরিয়াসিটি, যে কী দেখবো, ওখানে তো আমার কোনো মন লাগছে না, আমি তো বাইরে চলে আসতে চাইছি। বারবার নাটক থেকে বেরিয়ে চলে আসি, এসছেন না, আসেনি। এইবার লাস্ট নাটকটা হতে হতে তখন বাজেই 1টা-1:30 হবে, আমি বেরিয়ে এসেছি। হয়তো বলেন যে আসছে, বেরিয়েছে বাড়ি থেকে। তাই আমি আর ভেতরে যাবো না, মানে আমি আর তোমার নাটক থেকে হয়ে গেল। তাহলে তুই থামের আড়ালে, রংমলের বাইরে থাম, আর থামের আড়ালে লুকিয়ে থাক, আমি বললে যাবি। মানে আমি তো কাছে যাবো বলে সেটা বলতে পারছি না, কাছে অ্যালাউ করবে কিন্তু মেজাজ বড় সাংঘাতিক মেজাজ। আর না, আমি যাবোই, তুমি যা করো। তারপরে আমি রংমলের বাইরে থামের আড়ালে লুকিয়েছে। কালো অ্যাম্বাসাডার ছিল, ছবিদার, ছবি বিশ্বাস। কালো অ্যাম্বাসাডার করে এলেন, আমি তখন ক্যামেরা। আমি দেখতে পেলাম দরজাটা, কালো দরজাটা খুললো, একটা ঢলা পাজামা, এত বড় একটা পা নামলো, যেমন টিলটাপ হয় ক্যামেরা, আমারও চোখটা টিলটাপ হলো। দেখলাম অজিতদা গিয়ে ধরলো দরজাটা, অজিতদা বন্ধ করে দিল। কারো হাত ধরে নিয়ে কিছু বুঝতে পারলাম, তার স্টেপিং দেখে একদম ড্রাঙ্ক, ফুল ড্রাঙ্ক। আমি ভেতরে ভাবলাম এই লোকটা, এই মানুষটা অভিনয় করবে কি করে, আলমগীর ভেবে পাচ্ছি না। ওই টলতে মাথা নিচু করতে পায়জামাটা দিয়ে ওনার একটা বিরাট আরাম কেদারা ছিল, রিটায়ারিং রুমে সেই বড় বড় আরাম কেদারা, সেই আরাম কেদারে শুয়ে পড়ে। আমি তখন অনেক দূরে, ওই দৌড় দাঁড়িয়ে আছে অনেকক্ষণ পরে। তখন প্রায় আলমগীর আরম্ভ হবে। অন্যান্য সবার ড্রেস, কস্টিউম, মেকআপ সব কমপ্লিট। আর একজন মেকআপ ম্যান ছিল বসির আহমেদ, বিরাট মেকআপ ম্যান। ওই অনেকক্ষণ ধরে শুয়ে ডাকলেন, বসির, হ্যাঁ দাদা। আর এরা সব কেউ গাম ইউজ করতেন না, তখনকার দিনে সব আফগান স্নো ছিল, আরও কি ছিল, সেই দিয়ে ওরা দাড়ি বানাতে। বলে যাই, এত ডিটেলসে যাচ্ছি না। এবার আমি ওই দেখুন কি যাবো তো, ঠিক আছে আয়। তো এসে উনি তো তন্দ্রাচ্ছন্ন হয়ে এরকম শুয়ে আছেন, পাটা এরকম বাড়ানো। আমি গিয়ে দাঁড়ালাম, আমি পাটা হাত দিয়ে, কে? যে আমি কে? সে বুঝি আমি কে? আমার নাম দুলাল লাহিড়ী, আমি একটু আপনার সঙ্গে পাটা ছুতে এসেছি। পাতা ছোঁয়া হয়ে গেছে, আর কি ছবে যাও, কি করো? এই সবে একটু আধটু মঞ্চে অভিনয়। এইবার তাকালেন, একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বলুন স্যার। ছবি বিশ্বাস কথাটার মানেটা কি? মানে ব্যাপারটাকে কি উত্তর দেবো? ছবি বিশ্বাস কথাটার মানেটা কি বলতে পারলে না তো, পারবেও না। শোনো বাবা, বলি, ছবি বিশ্বাস মানে হচ্ছে ছবিতে যাকে বিশ্বাস করা যায় তার নাম ছবি বিশ্বাস। যা, কি শোনালেন আপনি মাননীয় দর্শক? বলতে পারলেন না তো যে সেন্টেন্সটা দুলাল লাহিড়ী উচ্চারণ করলেন, মনে হলো না ছবি বিশ্বাসই বললেন? না, ছি। ওনাকে কি অনুকরণও করতেন? সেই সময় অনুকরণ করতেন? পারতাম না, আমি কোনোদিনই অনুকরণ করিনি, কখনোই না। অনুকরণ করলে নিজস্বতা হারিয়ে যায়। আমার পরিচিতি তো আলাদা, আমি কেন অনুকরণ, আর অনুকরণ করে পারবও না। কারোরই অনুকরণ করে কেউ কোনোদিন সাফল্য লাভ করেনি। করছে অনেকে, গানে করছে, অভিনয় করছে, তারা কি সফল হচ্ছে? কিন্তু তাদের ভেতর ট্যালেন্ট আছে, সেই ট্যালেন্টটাকে যদি নিজে আবিষ্কার করতে পারে, নিজে এক্সপোজ করতে পারে, অনেক বড় হতে পারে। আছেন আমাদের এখানে উৎপল দত্তকে অনুকরণ করা, সৌম্য মিত্রকে অনুকরণ করা, কিন্তু তাতে কিছু হয় না। আমি দেখেছি, আমি দীর্ঘদিন মনোজ মিত্রের সঙ্গে ছিলাম। আমি তো কেউ বলে না আপনার অভিনয়ের মধ্যে মনোজ মিত্রের প্রভাব আছে।
কেউ তো বলেনি কোনোদিন। কারো প্রভাব আছে? কেন প্রভাব থাকবে কেন? হ্যাঁ, আমার ওনার এটা ভালো লাগে, ওনার মানে অভিনয় ভালো লাগে, ওনার স্টাইলটা ভালো, সব ভালো লাগে, কিন্তু আমি তো আমার মতো করবো। ভাই তুই একেবারে মনোজ মিত্র মতো করেছিস, এটা শুনতে ভালো লাগবে, উৎপল দত্তর মতো করেছিস, কোনোদিন শুনতে ভালো লাগবে না। এই হচ্ছে ব্যাপার। কণ্ঠস্বর, বাচনভঙ্গি, এই দুটোর জন্য কখনো খেটেছেন না? এই ঈশ্বর প্রদত্ত ওগুলো আপনাকে ওগুলো দিয়েছে। ওগুলো আমাদের অধ্যাবসায়, ওগুলো তো রিহার্সাল, চর্চা এসবের মধ্যে হয়। আলাদা করে থিয়েটারের গলা টলা তৈরি হয়তো কেউ কেউ করে, কিন্তু থিয়েটারের গলা তৈরি হবে থিয়েটারের রিহার্সাল। ওই গার্গেল করা হা করে আমি দেখেছি অনেকে, কিন্তু হয় নাকি? একটা জিনিস জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, আপনি পাশে বলে। আজকের দিনে বহু ইনস্টিটিউট থেকে, অন্যগুলো বাদও দিলাম, অভিনেতা অভিনেত্রীরা বিভিন্ন ইনস্টিটিউটের ফসল, তারা শিখে আসে। এটা ভালো, যে কোনো জিনিস শিখে আসে। ভালো। আচ্ছা, আগেকার দিনের এই দিকপাল কিংবদন্তি মানুষেরা, তারা তো এত শিখে আসার জায়গা ছিল না, এটা কি করে হলো? সাবিত্রী কোথায় শিখে এসছে? ঠিক কথা। মাধবীজি কোথায় শিখে এসছে? কেউ সাবিত্রী হওয়ার চেষ্টা করছে না, কেউ মাধবীদি হওয়ার চেষ্টা করছে না। ওই রকম স্ট্রাগলিং লাইফ। এই যে স্ট্রাগল না করলে আপনি কোনো দিকে উন্নতি করতে পারবেন না। আজকে ফিল্মে সিরিয়ালে এসে এত কমফর্ট পেয়ে যাচ্ছে, স্ট্রাগলটা নেই। এরকম করতে 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 হবে, যেটা করেছেন ওনারা। মিঠুনকেও স্ট্রাগল করতে হয়েছে, টিউবওয়েলে জল খেয়ে রাত কাটাতে হয়েছে, আরও অনেকে, প্রচুর প্রচুর, কত উদাহরণ দেব। সুতরাং সে স্ট্রাগলটা না হলে কোথাও কিছু উন্নতি হওয়া মুশকিল। আমি হয়তো অতটা স্ট্রাগল করিনি, তাই আমার সেরকম উন্নতি হয়নি, সে অর্থে বলা যায়। স্ট্রাগল না করতে হওয়ার কারণ পারিবারিক সচ্ছলতা তুলনা। না, অতটা সচ্ছলতা ছিল না, আমাদেরও বাসে ট্রামে ঘুরতে হয়েছে আমার বহুকাল। সেই স্ট্রাগল তো আজই, মানে যাই হোক, স্ট্রাগলটা করতে হবে। স্ট্রাগল অনেকভাবেই হয়। আপনার জীবনে আপনার বাবার প্রভাব অনেকটা, এবং আমরা নিশ্চয়ই যখন মাননীয় দর্শক ভিডিওটা দেখবেন, অপূর্ব মুখের মিল, কি সুন্দর দেখতে। এই ছবিটার পেছনে বোধহয় একটা কাহিনী আছে। হ্যাঁ, এই তো আছেই। এটা বাবার কোলে আমার তখন ওই যে ছেলে দেখছেন, বাচ্চা ছেলে, বাঁ কোলে ও আছে, আর বাঁ কোলে নিয়ে বাঁ দিকটাই নিয়ে আসে এরকম করে। তখন আমি আমারই তোলা ওটা, আমি দেখে ছবিটা তুলে এডিট করে ওকে বাদ দিয়ে শুধু এই মুখটা রাখলাম, শুধু এই মুখটা। তো এটা আমার যেটা মনে হয়, আফটার হিজ ডিপার্চার, চলে যাওয়ার পর যেন মনে হয় বলছে, দেখ কেমন লাগে সংসারে করে। মাননীয় দর্শক, এবং আমার বাবাকে একটা কথা বলি, আমার এই বাবা কোনোদিন, আমি তো দেখিনি ইস্ত্রি করা জামা কাপড় পরেছে, একটাই হাফাতা পাঞ্জাবি আর ধুতি, নিজে কাচতেন, নিজের জামা কাপড় নিজে পরতেন। আমি 1%ও পাইনি, 1%ও পাইনি, ফ্র্যাকশন অফ এ পার্সেন্টও পাইনি এই মানুষটার। সেই জন্য সবসময় তার ছবির সামনে আমি বসে থাকি, আমাকে কিছুই দিলে না। উনি যা বললেন, আর আমি যদি ঠিক বুঝি, আপনারাও তাই বলছেন, দুলাল লাহিড়ী ওনার যে ছবিটা তুলে রেখেছেন, মানে দুলাল লাহিড়ী মাঝের পুরুষ, তার বাবার কোলে রয়েছে দুলাল লাহিড়ীর ছেলে, অথচ সেই ছবিটা তোলার পর দুলাল লাহিড়ী তার ছেলেকে কেটে নিচ্ছেন, নিয়ে শুধু বাবার ছবিটা রেখে দিচ্ছেন। এটা তো ভাবালো যায়। আর মায়ের মা তো আরাম না, এরা তো বিহাইন্ড দ্য কার্টেনের মহিলা না, এইসব মা, আমার স্ত্রী, এরা সব সংসারে ভেজা নেতার মতো মুছেই চলেছেন। এদের কোনো চাহিদা ছিল না, কোনো ডিমান্ড নেই। এরা আপনার অভিনয় কে কতটা করে দেখেছে? আর ভীষণ দেখেছে। ওরে বাবা, আমার মা তো ভীষণ ভক্ত, মা বাবা দুজনেই। আমার মনে আছে যখন আমি কাবলিওয়ালা করি, তখন বনফুল দেখতে এসেছিলেন ডক্টর বলাই চাঁদ মুখোপাধ্যায়। এতটাই এক্সাইটেড হয়ে গেছিলাম ছবিটা করতে করতে, এবং মানাতেও ভালো, তখন চেয়ারও এরকম ছিল। যখন শো শেষ হয়ে গেছে, লাস্ট ডায়ালগের পরে ওই মিনিকে নিয়ে, তখন আমি মঞ্চেই সেন্সলেস হয়ে গেছিলাম, পড়ে গেছিলাম। আমার যখন জ্ঞান ফিরল, তখন দেখলাম এই গ্রিন রুমে মায়ের কোলে আমার মাথা, আমি তাকিয়ে আছি। জানো আজকে কে দেখতে এসেছিল? কে মা? বনফুল, ডক্টর বলাই চাঁদ মুখোপাধ্যায়, খুব প্রশংসা করে গেছে। একটা কথা বলি,
সেটা হচ্ছে অনেক বছর হলো এই ইন্ডাস্ট্রিতে, থিয়েটার, ফিল্ম, যাত্রা সবটা নিয়ে আমি না এই এখন এসে না একদম সব ভুলে গেছি আমি কি করেছি। আমি মনেও করতে চাই না আমি কি করেছি, এগুলো একদম মনে করতে চাই না। আমি কি করছি সেটা সবসময় মনে হয়। এই ফ্ল্যাগ এন্ডে দাঁড়িয়ে আমি কি করছি সেইটা সবসময় মনে হয়। আমি হ্যান করেছি, ত্যান করেছি, অমুক করেছি, তেমুক করেছি, এগুলো আমার মনে হয় না, এগুলো আমার আসে না মনে। বর্তমানে কি করছি এটাই আমার কাছে সব থেকে বড়। কিছু নির্দিষ্ট পয়েন্ট এই কাজগুলো করা বাকি রয়েছে মনে হয়? হ্যাঁ, তো অনেক সময় মনে হয় যে ফিল্মে কিছু চরিত্র করার খুব বাসনা, মানে লাইক আর কি ওইরকম চরিত্র। আমাদের বিশ্বম্বর রায়, জলসাঘরের ওইরকম একটা চরিত্র, এই ধরনের চরিত্র আমার খুব ইচ্ছে করে যদি কখনো আসে। বিশ্বম্বর রায় তো আর আসবে না। ওই আদলে সম্প্রতি একটা করলাম, কিন্তু খুবই ছোট পরিসরের মধ্যে, খুব আনন্দ পেয়েছি করে। এইরকম আর কি আছে। এখানে এই বয়সে আমি আর কি চাহিদা থাকতে পারে? আমার মতো করে আমায় করবো, আমার মতো করে আমাকে চরিত্র দেবে। আমি তো এখন আর মিঠুনের সঙ্গে মারামারি করতে পারবো না, বুম্বার সঙ্গে মারামারি করতে পারবো না। তা করেছি যে কম তা তো নয়, প্রচুর। কিন্তু এখন তো ওসবগুলো আর সে মারামারি হয়ও না। এখন মারামারির ধরনটাও পাল্টে গেছে, টেকনিক পাল্টে গেছে, সব পাল্টে গেছে। আমরা কষ্ট করে একসময় সত্যিকারের মারামারি করেছি, আর এখন সব পুলি দিয়ে মারামারি হয়। এই লাফিয়ে উঠলো সব পুলি দিয়ে। সুতরাং তার এখন অনেক তফাৎ, অনেক তফাৎ। আমাদের স্ট্রাগল করতে হয়েছে মারামারি করতে গিয়ে। তো শুধু সেসব পারবো না। এখন আমার মতো করে যদি চরিত্র আসে, ভালো চরিত্র এবং লিটারেচার বেস, না হলে চরিত্র হবে না। মাননীয় দর্শক, আমরা জীবন সেরা সময়টায় বা বয়সটা যে সময়টায়, তখন দুলাল লাহিড়ীকে স্ক্রিনে কিভাবে দেখছি বাংলা ছবিগুলোতে। কখনো ইন্দ্রাণী হালদার, তার নাম লক্ষ্মী, দুলাল লাহিড়ী তাকে বলছেন যে গরুর সঙ্গে কথা বলছেন, আমার সঙ্গে বলো। কখনো অনুশ্রী, তার নাম চৈতি, স্ক্রিনে কখনো বলছে আমার অফিসে চলে এসো। কখনো রঞ্জিত মল্লিককে বলছেন ছেলেকে শেখাও শোট নিয়ে কিভাবে জিততে হবে। কখনো অনুসুয়া মজুমদার, তাকে বলছেন তোমাকে দেখলে চাষি হতে ইচ্ছে করে, যাতে তোমার মতো কেউ একজন। তো এইগুলো নাগারে করে গিয়েছেন আপনি। আবার আমার জিজ্ঞাসা, আপনি বুদ্ধদেব দাশগুপ্তের সঙ্গে কাজ করছেন, অপর্ণা সেনের সঙ্গে কাজ করছেন, ঋতুপর্ণ ঘোষের সঙ্গে কাজ করছেন, একই রকমভাবে স্বপন সাহার ছবিগুলোতেও কাজ করছেন। এই একজন অভিনেতার একই সময় এরকম আলাদা আলাদা প্যাটার্নের কাজ করতে সুবিধে অসুবিধে, চ্যালেঞ্জিং কি হয়? অসুবিধা তো কিছু নেই, সুবিধে সব জায়গায়। তবে একটা জিনিস কি জানেন তো, যে আপনি যখন একটু অন্যরকম ছবির অফার আসে, লাইক এই সমস্ত ডিরেক্টরদের কাছ থেকে, যারা মানে সৃজিৎ বাবু কিংবা কৌশিক, এখনকার দিনে কৌশিক, সৃজিৎ, যারা অনিক দত্ত, এদের আমি কাজ করলাম, অনিক দত্ত, যাই হোক। তো এদের কাছ থেকে যখন কোনো অফার আসে না, তখন আমি ভাবতে শুরু করি। কিংবা আগেকার দিনে ধরুন রীনাদির যেসব ছবি করেছি, আমার নিজের মানুষটা বলে, আমি যখন ফ্লোরে পা দিচ্ছি তখন আমাকে প্রিকনসাস করে দেয়, তুমি কার ফ্লোরে পা দিচ্ছ? তুমি আজকের অপর্ণা সেনের ফ্লোরে পা দিচ্ছ না স্বপন সাহার ফ্লোরে পা দিচ্ছ? সেইখান থেকেই আমার প্রিকনসাস করে দেয়, সেখান থেকে অভিনয়টা আসে, কতখানি কনসেন্ট্রেটের দরকার হয়। দ্যাট ইজ ডিফারেন্স। তারা সেই সমস্ত পরিচালকরা একটা সিকোয়েন্সে এত সুন্দর অ্যাটমসফিয়ার, সেটের মধ্যেই এত সুন্দর অ্যাটমসফিয়ার অ্যাম্বিয়েন্স করে দেবে, তাকে আপনাকে তার মধ্যে ঢুকিয়ে দেবে, ঢুকিয়ে নিজেই মনে হবে হ্যাঁ আমি তো এইখানেই আছি। অন দ্য কন্ট্রারি, এই সমস্ত কমার্শিয়াল আগেকার দিনে যা হতো, হয়তো একটা থানার সিন, আমি হচ্ছে থানাটা দাঁড়াবো কিন্তু সামথিং, তো সেখানে ফ্লোরে যাচ্ছি, আমাকে একটা নরবরে টেবিল দিয়েছে, দুলালদা এটা বেশি ঝাঁকাইয়ের না, এটা কিন্তু পড়ে যাবো, প্রথমেই বলে দিল, তো আমি কনসিয়াস হয়ে গেলাম। এবার সেইখানে কিচ্ছু নেই, থানার কোনো আবহাওয়াই নেই, একটা ওয়াল আছে, তাও কাগজের ওয়াল, পাশে একটা কি র্যাক আছে, পড়ে যাবে এরকম ভাব। সেইখানে আমাকে অভিনয় করতে হচ্ছে। কিন্তু এই একটা ছোট্ট থানার সিন, যেটা আমি আমার নিজস্ব যে পরিচালনায় ছবি করেছি, যেটা প্রডিউসার ঋতুপর্ণ সেনগুপ্ত, বৃষ্টির ছায়া ছবি, সেখানে আমি একটা থানার সিন করেছিলাম, রাজেশ শর্মা তার অভিনয় করেছিল। কি ডিটেলিং করেছে, কতটুকু এক্সপোজ হবে, আমরা কতটুকু এক্সপোজ হবে সেটা বড় কথা নয়, তোকে যে আমি এর মধ্যে আনতে পেরেছি, এবার তুই অভিনয়টা কর, ইজি হয়ে যায়। আপনি যে জায়গাটা আছেন না, সেই স্থান কাল পাত্রটা যদি ভালোভাবে নিরিখে দেখেন, তাহলে আপনার অভিনয়টা অটোমেটিক এসে যাবে। এরা হচ্ছে তাই, এই সমস্ত এখনকার দিনের পরিচালকরাও ঠিক তাই।
দীর্ঘদিন ভিলেনের চরিত্রে অভিনয় করলেন। আমি এই গত 100 বছর, ভারতীয় সিনেমার 100 বছর হওয়ার পর একটি বই প্রকাশিত হয়, তার একটি স্টেট আমার মাথায় এলো, মনে পড়লো, আপনাদের সঙ্গে শেয়ার করি। তা হলো, গত 100 বছরে ভারতীয় সিনেমায় এই যে খল চরিত্র এসছে, ভিলেন, দেখা গিয়েছে 67% ভিলেন সিনেমা শেষ হওয়ার আগে মারা গিয়েছে। তো 100 বছরের ভারতীয় সিনেমায় 67% ভিলেন সিনেমাটা শেষ হওয়ার আগে মারা যায়, আর বাকি 33% ওই হেরে যায়। এই মারা যাওয়া, হেরে যাওয়া মানুষগুলো হয়ে হিরোদের মারা যাওয়াটা কি মেরে দেয় এখানে, তারপরে তার কিছু করার থাকে না বলে মেরে দেয়। রিয়েলাইজেশন কিছু কিছু চরিত্রে হয়, কিছু কিছু নেগেটিভ ভিলেনের রিয়েলাইজেশনও হয়। আমি অনেক পাপ করেছি, আর করবো না, এখন থেকে আমি একটু অন্যরকম হব, এই 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 রিয়েলাইজেশনও হয়, এরকম চরিত্র হয়েছে। ঠিক, কিন্তু মারা যাওয়ার ভিলেন শুরু হয়েছিল একটা সময় ড্রাকুলা ভিলেন, পরবর্তীকালে ফ্র্যাঙ্কেনস্টাইন ভিলেন। এটা তো আপনার ওই সেরকম মনে হলো যে পরে গিয়ে এক একটা যুগে এক এক রকম আসে, সব যুগই ভালো। আমরা প্রমথের যুগ, বড়ুয়ার যুগ পার করেছি, পরবর্তীকালে এই সমস্ত স্টলওয়ার্ডদের যুগ, তারপরে এখন আসছে অনেক সব ভালো ভালো। সুতরাং আগে সব ভালো ছিল, এখন কিছু হচ্ছে না, এটা আমি বিশ্বাসই করি না, একদম বিশ্বাস করি না। এটা তো হবে। তো আপনি যদি কম্পেয়ার করেন যে প্রমথের বড়ুয়ার আমাদের দারুণ ছিল, কিংবা পরবর্তীকালে উত্তমবাবুর সময় দারুণ ছিল, এখন এসব কোথায় দেখতে কিছু হয় না। যুগের সঙ্গে সঙ্গে, সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু পাল্টাবে। মানুষ পুরনো হয়ে গেলেও সময়ের সঙ্গে সঙ্গে তাকে চলতেই হবে। হিন্দির একটা লাইন জিজ্ঞেস করি, আপনাকে দেখলাম বুলেট রাজাতে কাজ করতে, আপনি সাইফ আলি খানের সঙ্গে, সোনাক্ষী সিনহার সঙ্গে, কেমন ছিল তার অভিজ্ঞতা? ভালো, খারাপ না। এবং যে টিংমাংসু দুলিয়া যে ডিরেক্টর, খুব বড় ডিরেক্টর, নট অনলি ডিরেক্টর, ইজ এ ভেরি গুড অ্যাক্টর, অসাধারণ অভিনেতা। তার ফলে অনেক সময় ডিরেক্টর অ্যাক্টরদের সঙ্গে কাজ করতে অসুবিধা যেমন হয়, সুবিধা তার থেকে বেশি হয়। কেন তারা না একটুখানি একটা গাইডলাইন দিয়ে দেয়, দাদা ऐसा करना है, ऐसा करना है, ये बात ऐसा बोलना है। তো ন্যাচারালি তাদের সেই সমস্ত কাজ করে তো অন্য অন্য একটা সুবিধা পাওয়া যায়, যেটা অনেক জায়গায় পাওয়া যায় না। এই বুলেট রাজা, টিংমাংসু দুলিয়ার ছবি করে আমি অত্যন্ত আনন্দ পেয়েছি, এবং সাইফ আলির সঙ্গে কাজ করেছি। এরা দেখুন, এরা দে আর অল প্রফেশনাল আর্টিস্ট। এরা যেখানে যাবে সেখানে ওদের সবসময় ভেবে থাকে যে আমার চতুর্দিকে ক্যামেরা চলছে, সুতরাং সব কিছু আমার ভালো ভালো বলতে হবে। ইয়ে বহুত আচ্ছা, বহুত আচ্ছা, এই যে বহুত আচ্ছা কথাটা ওদের মুখের গোড়ায় লেগে থাকতে হবে, বিকজ দে আর 100% প্রফেশনাল। বাংলা ছবিতে, হিন্দিও আপনি ধরতে পারেন, আপনার পূর্বসূরি যে সমস্ত ভিলেনরা ছিল, এখন উত্তরসূরি হিসেবে যে সমস্ত ভিলেনরা এলো, তার যদি একটা মূল্যায়ন করেন আর হিরোদের ক্ষেত্রে একটা মূল্যায়ন করেন, কি মনে হয় আগেকার দিনের থেকে হিরোরা বেশি ভালো হলো, ভিলেনরা বেশি ভালো হলো, বজায় রাখলো, খারাপ হয়ে গেল, কি মনে হয়? ওই যে আপনি আমার একটু আগের কথায় চলে এলেন, আগেকার দিনের থেকে কি এখন ভালো, তা নয়। আমাদের একজন অভিনেতা সমসাময়িক, আমাদের যদিও তার অনেক পরে এসেছি আমি, তার কি সঠিক মূল্যায়ন হয়েছে? তার নাম বিপ্লব চ্যাটার্জি। সে যে কত বড় অভিনেতা বিপ্লব, আমরা তো জানি, আমরা কাজ করে গিয়ে বুঝতে পেরেছি যে সেই বিপ্লব চ্যাটার্জির কোনো মূল্যায়ন হয়নি, সেভাবে কিছু হয়নি। বিপ্লব চ্যাটার্জিকে কেউ চিন্তা ভাবনা করেনি বিপ্লবকে নিয়ে একটা কাজ করার কথা। দীপঙ্কর দে, তাকেও সেভাবে কেউ এক্সপোজ করেনি। আমি কে? আমি কিচ্ছু না তাদের কাছে, কিচ্ছু না। তাদেরকে অনেক বেশি সুযোগ দেওয়া উচিত ছিল, পাওয়া উচিত ছিল। তো সেই জায়গাটা যখন হয়নি, তখন আমি ভেবেছি যে আমি এদের তুলনায় যা পেয়েছি অনেক, আমার এসব পাওয়ার কথা ছিল না। আমি তো অনেক পেয়েছি, আবার কত চাইছি, আবার কত পেতে চাইছি, যথেষ্ট হয়েছে, যা আসে আসে। তো হ্যাঁ, পাওয়ার চাওয়ার তো শেষ নেই। সময়ের বিচারে, কালের বিচারে ভিলেন কি সুন্দর হওয়া শুরু হলো, সুশ্রী, হ্যান্ডসাম হওয়া শুরু হলো কখন? এই এখনকার দিনে যত দিন গেছে, ভিলেনদের প্রথম দিকে দেখতে খুব ভালো হতো। ভিলেনরা দেখতে আগেও সুন্দরী ছিল, তারাও সুটেড বুটেড ছিল, ভালোই দেখতে ছিল। কদাকার দেখতে এরকম ভিলেন হয় না খুব। সে হয়তো আরবান অঞ্চলে কোনো ছবি টবি হলে হয়, কিন্তু শহরের ছবিতে ভিলেন একবারে কুৎসিত কদাকার দেখতে এরকম হয় না। নায়কের থেকে কম খারাপ দেখতে নয় তারা, ভিলেন যারা করেছেন সুপুরুষ বলা যায়। সমরেশ মজুমদারের মতো মানুষকে 4 মাস ধরে বিদেশ বিভূতিতে রেখে নাটক করিয়েছেন। সমরেশ মজুমদার কেন, রঞ্জিত মল্লিক, হ্যাঁ, এদের নিয়ে আমি 4 মাস ধরে এই থিয়েটারের নেশাটা ঢোকাতে পেরেছিলাম রঞ্জিত মল্লিককে প্রফেশনাল মঞ্চে। তারপরে তার
নেশা জাগলো, যখন আমার কাছে অফার আসে আমি প্রায়শই আমেরিকায় যাই থিয়েটার করতে। ধরো একদিন আমিও আপনার সঙ্গে যাবো, আমি কিন্তু 1-2 দিনের জন্য যাই না। আমাকে এনএবিসি হয়ে গেলে তারপরে আমাকে আমার 26টা পকেট আছে, সেখানে ঘুরতে হয়। হ্যাঁ যাবো, পারবেন তো 4 মাস? এইসব 4 মাস কেন, আরও 4 মাস আমি ঘুরতে পারি আপনার। সে অন্য সমরেশ মজুমদারকে দিয়ে অভিনয় করেছি, সে ওই 4 মাসে আমার সঙ্গে অভিনয় করেছে, ভাবা যায় না। অভিনয় যদি না করতেন, কথাটা বলেও ইচ্ছে করে নিতে ইচ্ছে করছে, অভিনয় যদি না করতেন, তবলা যদি না বাজাতেন, দুলাল লাহিড়ীর আর কোন প্রতিভা ছিল তিনি? আমি অভিনয় ছাড়া আর কিচ্ছু পারি না। আমি একটা ডিম ভাঙতে পারি না, আমি একটা চায়ের জল গরম করতে পারি না। আমার আমি যেটুকু পারি সেটা হচ্ছে সামান্য একটু, বেশি না, সেটা হচ্ছে অভিনয়। একটু আধটু গাড়ি চালাতে পারি, তাও খুব বেশি নয়। এর বাইরে আমি কিছু পারি না, আমার ক্ষমতা নেই, ওইটুকুই পারি। অভিনয় ছাড়া আমি কিছু পারি না। এটা বাস্তবে বলছেন, আর পর্দায় ওনাকে বলতে শুনেছি ভোটে কিভাবে জিততে হয় আমি জানি। বাস্তব জীবনে these are all characters। আমি তো ডাক্তারের রোলও করেছি, তার মানে কি আমি ডাক্তার? তা তো নয়। কিন্তু ডাক্তারদের অবজারভেশন করতে হয়, এই অবজারভেশনটাই হচ্ছে আসল। আমি একটি নাটক নামাচ্ছি এখন, এই অগাস্টে নামবে, তীর্থঙ্কর চন্দ্রের নাটক, ডিরেকশন দেবে রাজা সেন, আমাদের চন্দন সেন, মানে জুনিয়র চন্দন সেন, অসাধারণ অভিনেতা, অসাধারণ পরিচালক। একটু ডাক্তারদের নিয়েই নাটকটা। তার মূল চরিত্র যেটা, সেটা আমাকে প্রথমেই চন্দন বলছিল, এটা কিন্তু তোমাকে করতে হবে, গল্পটা বনফুলের। আমি ডাকবো, দেখবেন। উঠতি প্রজন্মের নতুন ছেলে মেয়েদের দুলাল লাহিড়ীর পরামর্শ যারা নতুন ছেলেরা আসছে তাদের পরামর্শ দেওয়ার মতো কিছু নেই। তারা দে আর অল ইন্টেলিজেন্ট। 2-3টে কথা বলতে ইচ্ছে করে, সে যে তোমরা একটু ডিসিপ্লিন হও, যেটা সব থেকে বড় দরকার, যেটা শেখা আমাদের সৌমিত্র চট্টোপাধ্যায়ের কাছ থেকে, যে অর্গানাইজড হও, অভিনয়ের ক্ষেত্রে হোক, বাড়ির ক্ষেত্রে হোক, পারিবারিক ক্ষেত্রে হোক, বন্ধু বান্ধবদের ক্ষেত্রে হোক। বিং অ্যান অ্যাক্টর তোমাকে অর্গানাইজ হতে হবে। তুমি যদি বাড়িতে ডিসঅর্গানাইজড হয়ে যাও, জীবনের সমস্ত জায়গায় তুমি ডিসঅর্গানাইজড হয়ে যাবে। অভিনয়ের ক্ষেত্রেও তাই, তোমাকে অর্গানাইজড হতে হবে, ডিসিপ্লিন হতে হবে, সিনসিয়ারিটি হতে হবে, তবে তুমি অভিনেতা হতে পারবে। শুধু সংলাপ বললেই অভিনেতা হওয়া যায় না, এইগুলো ভেতরের ব্যাপার। এইটুকুই আমার বার্তা দেওয়ার, যতটুকু আমার অভিজ্ঞতা থেকে মনে হয়। এবং এখনকার ছেলেরা ভীষণ ট্যালেন্টেড এই কারণে আমি তো অভিনয় করতে করতে দেখি, বুঝতে পারি সিরিয়ালে, যে এই একটা অসাধারণ সিন করার পরে তারা কীরকম হই চই হ্যান ট্যান খাওয়া দাওয়া, তখনই আমরা সিন করে মারাত্মক সিন করে বেরিয়ে গেল। সুতরাং তারা কতখানি ট্যালেন্টেড, আমাদের থেকে অনেক অনেক বেশি ট্যালেন্টেড। আমরা তো পারি না এখনও। আমরা তো কোনো চরিত্রের মধ্যে ঢুকলে তার মধ্যেই থাকি, বেরোতে পারি না। ওখানে হাসাহাসি হতে যাবো না, আমার কনসেন্ট্রেশন নষ্ট, এগুলো তারা নয়। সুতরাং কতখানি ইন্টেলেক্ট থাকলে তারা এগুলো করতে পারে। তারা প্রিকনসিয়াস হয়ে যায়, যে সিনিয়র আমরা দেবো। এটা কিন্তু থিয়েটারে তো এটা হয় না। এটা থিয়েটারে চর্চার মাধ্যমে অভিনয় আসে। একটা থিয়েটারের কথা বলি, যে একটা কোমর যেমন গঙ্গা থেকে মাটিটা নিয়ে এসে কচলাতে তারপরে সেটা একটা শেপে আনে, সেখান থেকে খড় কাঠ নানা রকম সামগ্রী দিয়ে, তারপরে তার রং তুলি দিয়ে, তারপরে তার চোখ আঁকা হয়, সুন্দর একটা প্রতিমা তৈরি হয়। ওটা হচ্ছে থিয়েটার, ওইটাই হচ্ছে থিয়েটার। আমরা যখন থিয়েটার রিহার্সাল দিই তখন এইভাবেই আমরা করি। একটা নতুন ছেলে এলো, কাদাদের আমার কাজ করতে ভালো লাগে। সেই কাদাটাকে নিয়ে তোমাকে গড়ে তুলে একটা ক্যারেক্টার করতে হবে। এটা থিয়েটারের সময়, ফিল্ম সিরিয়ালে হবে না। ফিল্ম সিরিয়ালে ফিনিশড আর্টিস্ট চায়, প্রধান চরিত্রের কথা বলছি, ফিনিশড আর্টিস্ট চায় তারা, সেখানে সময় নষ্ট করা যাবে না। কিন্তু আমাদের সময় যখন পুরনো ছবিতে আমি বলছি, তখন তো নেগেটিভে কাজ হতো, এবং ভেরি হাইলি কস্টলি সব নেগেটিভ। তো সেখানে আমাদের ভীষণ ভেতরে একটা যে এনজি হয়ে গেল, তো ডিরেক্টর মাথা খেয়ে ফেলবে। এনজি যাতে না হয়, আর এনজি মিনস নট গুড, এটা যাতে না হয়। এবং আমি যত কম এনজি করবো তত রাতারাতি আমার প্রশংসিত হবে। আমি এই ছেলেটা এনজি করে না, দুমদাম শট দিয়ে দেয়। তো এইগুলোকে আগে থেকে ভাবতে হয়, নিজেকে তৈরি করতে হয়। এখন যেমন এইসব ক্যামেরায় বলে যান না, বলে যান, ও ঠিক আছে, চিপের ব্যাপার এসে গেছে, এখন কোনো ভয় ডর নেই। ঠিক আছে, আমার এটা হলে আর এখন না, কি কোনটা ভালো?
ভালো কোনটা? দুটোই ভালো, আমি কোনোটাকে খারাপ বলবো না। আগেরটা ভালো না হলে এই সমস্ত স্টলার্সরা হলেন কি করে? কি বলছো তুমি? এইসব মানে যেখানে আমাদের ডিরেক্ট সাউন্ড ছিল, যেখানে ডিরেক্ট সাউন্ডে অ্যাক্টিং করতে হতো, পরবর্তীকালে লুপ ডাবিং এলো, সেখানে ডাবিং করা হলো। মানে আমাদের মধ্যে কিছু কিছু অভিনেতা আছেন তারা একদম ডাবিং করতে পারতেন না, করতে চাইতেন না। কালিদা, অনুপদা ভীষণ ভয় পেতেন, এটা আবার কী করে করবো, কিন্তু আমি যা খুশি তাই বলে গিয়ে, অনুপদা স্পেশালি। যাই হোক, পরে তারা করেছেন এবং অত্যন্ত দক্ষতার সঙ্গে করেছেন। সবই ভালো, সব যুগের সব ভালো। সব যুগের সব ভালো না হলে তারা কি করে গেছেন? এই যুগেরও সব ভালো, এই যুগে যারা কাজ করছেন প্রত্যেকে ভালো, ডিরেক্টররা আছেন তারা ভালো, যে যেরকমভাবে করছেন তো। রবি ঠাকুরের গান শুনে আপনি ঘুমোতে যান, রবি ঠাকুরের গান দিয়ে আপনার ঘুম ভাঙে, এটা তো দারুণ লাগে। আচ্ছা, হেমন্ত মুখোপাধ্যায়ের বেশ কিছু আমি আপনার গলায় শুনেছি, আপনাকে ফোন করলে হেমন্ত মুখোপাধ্যায়ের গান শুনতে পাওয়া যায়। আবার আপনি তবলাটা বাজিয়েছেন যে কোনো জায়গায় নয়, মানবেন্দ্র মুখোপাধ্যায় গান গাইছেন, বসে বসে তবলা বাজাচ্ছেন, সুযোগ এসেছিল। এই দিনগুলো কতটা গর্বিত করে আজও, কতটা ভালো লাগায়, নাকি সে গন্ধ আজও পান সেই দিনটা? হ্যাঁ, গন্ধ বয়ে বেড়াই, ভালোই লাগে। আর পুরনো দিনের কথা মনে হলে তো ভালোই লাগে, বাট পুরনো দিন তো আর বারবার ফিরে আসে না। এখন যা আছে সেটা নিয়েই ভাবি। হেমন্তর গলায় একটা গান আমার নিজের খুব পছন্দের গান, সেইটা দিয়ে আমি আপনার কথার জবাব দিচ্ছি। ওগো যা পেয়েছি সেইটুকুতেই খুশি আমার মন, কেন একলা বসে হিসেব কষে নিজের আজ কাঁদাইয়া কারণ, ওগো যা পেয়েছি সেইটুকুতেই খুশি আমার মন। মাননীয় দর্শক, এরপর বোধহয় আর এই অনুষ্ঠানটা বাড়িয়ে নিয়ে যাওয়ার দরকার নেই, তাতেই খুশি আমাদের মন সকলের, তাই না? আপনি বড় ভালো থাকবেন। আর প্রশ্ন কি আপনাকে করা শেষ হয়? মনে হয় সারাক্ষণ আপনার গল্প শুনতে চাই। অন্য কোনো দিন শুনবো। আজকের মতো আপনাকে বিদায় জানাই, আপনি খুব ভালো থাকবেন, আবার কখনো দেখা হবে। নমস্কার। নমস্কার, ভালো লাগলো। মাননীয় দর্শক, আপনারা দেখতে থাকবেন টলিউড ফোকাস কলকাতা সিনেস্বরূপ। এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। এমন কণ্ঠস্বরে কি গানটা সুন্দর লাগলো না, বা কত কথা কিছু কথা আছে ভিডিওতে, হাততালি দেওয়ার মতো পজ করবেন, আবার শুনলেন, কমেন্ট করে জানাবেন কিন্তু কেমন লাগলো। দেখতে থাকুন টলিউড ফোকাস কলকাতা সিনেস্বরূপ। নমস্কার, ভালো থাকবেন সকলে। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।